আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা শ্রী দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, প্রথমেই যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে চাইবো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে বিজেপিতে যোগ দিলেন। বিজেপি এতে কতটা লাভবান হলো? দেখো, বিজেপি ভারতীয় জনতা পার্টি কোন সন্দেহাতীত ভাবে আজকের দিনে ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক দল এবং সম্ভবত পৃথিবীর অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। মহামান্য বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু যোগদান করাতে বিজেপির নিঃসন্দেহে লাভবান হলো এবং এটা আমি বিজেপির যে সিনিয়র লিডারশিপ তাদের আমি নিশ্চয়ই অভিনন্দন জানাবো যে তারা একজন অত্যন্ত গুণী মানুষ, সৎ মানুষ, একজন যেটা আজকের বাংলায় একটু বিরল হয়ে গেছে যে একজন মেরুদণ্ড সমেত একজন শটান রিজু মানুষকে তারা দলে নিয়েছেন। কিন্তু এটা আমি অন্যভাবেও দেখছি, বিজেপি তো নিশ্চিতভাবে লাভবান হবে, শুধু এই নির্বাচনে আসন্ন লোকসভা নির্বাচনে তা নয়, ভবিষ্যতেও। কিন্তু যেটা বিরাট হলো, লাভবান হবে বাংলা। বাংলার যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, যারা ভাবে যে রাজনীতি একটা ওই পঙ্কিল গলি, সেই পাকে নামবো কি নামবো না, এইসব যারা ভেবে একটু নিজেদের দূরত্বে রাখতো, বা একটা বৃহত্তর যে ইয়াং জেনারেশন যারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সরাসরি রাজনীতিতে যোগদান সেটা কিন্তু অনেকটা পরিষ্কার করে দেবে। তো বিজেপি শুধু মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দলে নিয়ে নিজেরাই লাভবান হয়নি, ওনারা পুরো বাংলার জন্য একটা বিরাট বড় একটা সুযোগ খুলে দিয়েছেন, বাংলার জন্য একটা বড় ভবিষ্যতের রাস্তা খুলে দিচ্ছেন, যাতে বাংলার রাজনীতিতে ভালো মানুষ, শিক্ষিত মানুষ এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসতে পারে। এটা বাংলার রাজনীতি সার্বিকভাবে অত্যন্ত সমৃদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই। দীপাঞ্জন দাস, শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিজিৎ বাবুকে আক্রমণ করা হয়েছে এবং বিচারপতির মানে তার ক্ষেত্রে তাকে মানে উদ্দেশ্য করে অনেকবার বলা হয়েছে যে মাঠে এসে লড়ুন। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় আজকে যখন সাংবাদিক সম্মেলন বললেন তখন তিনি কোট আনকোট এই ওয়ার্ডটা ইউজ করলেন যে অনুপ্রেরণা পেয়েছি এবং সেই জন্য শাসক দলের ইচ্ছে পূরণ করতেই আমি অবশেষে লড়াইয়ের ময়দানে এসে দাঁড়ালাম। এ বিষয়ে কি বলবেন? এটা তো খুব ভালোই বলেছেন, মানে এটা কোনো সন্দেহের ব্যাপার নেই। দেখুন, আবার বলছি, অভিজিৎ বাবুর মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার না যোগ্যতা আমার আছে, না ধৃষ্টতা আমার আছে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই ধৃষ্টতা যেন আমার কোনোদিন না হয়। কিন্তু যদি এটা বিশ্লেষণ করতে বলেন আমার নিজের দৃষ্টিভঙ্গিতে, যে এই দুষ্কৃতকারী যারা এরা রয়েছে, যারা শাসক দলের অধিকাংশ লোকজন, আমি তো বলি এরা তো একটা রাজনৈতিক দল নয়, এটা দুষ্কৃতিকারীদের দ্বারা পরিচালিত দুর্বৃত্তদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, যে রাজনীতি ছাড়া বাকি সমস্ত দুর্নীতি করে রাজনীতিটা ছাড়িয়ে দিয়ে। এবং সেখানকার লোকগুলো অভিজিৎ বাবু ভারতীয় জনতা পার্টিতে যোগদানে তারা উল্লসিত তো হবে না, তারা ভয়ঙ্কর আতঙ্কিত, এটা আতঙ্কের বহিঃপ্রকাশ। এবং তাদের তো যুক্তি তর্ক এই ব্যাপারটা নেই, কারণ অধিকাংশ তো অশিক্ষিত, জালি ডিগ্রি যাদের সম্বল, কেউ জালি ডিগ্রি নিয়ে পিএইচডি করে ফেলছে, ডক্টরেট হয়ে যাচ্ছে, কেউ এমবিএ হয়ে যাচ্ছে, এই যাদের মাথাদের অবস্থা, তার হাত পা গুলো আর কি করবে? সবই তো ওই 8 পাস 10 পাস। অনুব্রত এরা কি পার্থ কি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তার পিএইচডি নিয়ে বহু বিতর্ক রয়েছে। এই মানুষগুলো অভিজিৎ বাবুর যুক্তি বা বিশ্লেষণের ব্যাখ্যা তো দিতে পারবে না, তর্ক করতে পারবে না, কাউন্টার করতে পারবে না, তো কুৎসায় তো তারা নামবেই, এবং এই জিনিসটাই তো তারা পায়, এই জিনিসটাতেই তাদের এক্সপার্টিস। এটা বাংলার মানুষকে বেছে নিতে হবে যে আমি আলোর দিকে থাকবো না অন্ধকারের দিকে যাব। অভিজিৎ বাবু বলছেন যে 2026 সাল পর্যন্ত নাকি তৃণমূল কংগ্রেস টিকবেই না, আপনিও কি সহমত? দেখো, আমি মানে প্রথমত ওইটা একটি রাজনৈতিক দল বলে আমি মনেই করি না। আমরা এরকম ইতিহাসে অনেক বই ইতিহাসে পড়েছি, আমরা অনেক রহস্য রোমাঞ্চ গল্পে পড়েছি, আমরা টিনটিনের বিভিন্ন কমিক সিরিজে দেখেছি। ওই ক্যাপ্টেন হ্যাডকের একটা কমিকও রয়েছে, ওই রেড হর্ন ইউনিকর্ন, সেই ডাকাত
তারা নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা করে নিজেরাই সব লড়াই টড়াই করে খুনোখুনি হয়ে যায়। তো এটা তো খুব স্বাভাবিক, যেটা বলেছেন নিশ্চয়ই তার কোনো ভিত্তি রয়েছে। আবার বলছে দুর্বৃত্তদের একটা দঙ্গল প্ল্যাটফর্ম, এবং যেহেতু ভাগ বাটোয়ারার উপরে নির্ভর করে ওই দলটি রয়েছে, এদের তো কোনো আদর্শ নেই, নীতি নেই যে আমি আদর্শ আঁকড়ে বসে থাকবো। আমি কি পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়, আমি একটা আদর্শের জন্য লড়াই করছি, আমি সমাজের বা মানুষের ভালো করার জন্য করছি, সেখানে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়াটা বড় নয়। আর সেটা যখন হয় তখন মানুষ দুর্দিনেও লড়াই করে যায়। কিন্তু এই দলটি যেই মুহূর্তে দেখবে যে আমাদের ভাগ বাটোয়ারায় হিস্সাতে প্রবলেম হচ্ছে, একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি আকাশ থেকে উড়ে এসে বসে উচ্চিংড়ের মতো সমস্ত লুটপাটের সম্পত্তি একাই খেয়ে যাচ্ছে, নিজেরাই নিজেদের খুনোখুনি করে মরবে। আর যেই মুহূর্তে সত্তা একটু এদিক ওদিক হবে, যেটা অভিজিৎ বাবু বলেছেন, 2-3 জন অ্যারেস্ট হলেই দলটা উঠে যাবে, তো সেটা হবেই, এটা তো ভবিতব্য। দলটা জন্ম হয়েছিল এরকম ভাবে, যাবেও এরকম ভাবে, খুব দ্রুত, যত দ্রুত উঠেছে তত দ্রুতই পড়বে। অভিজিৎ বাবু জবে থেকেই মানে এই বিষয়টা জবে থেকেই মিডিয়াতে গুঞ্জন ছড়াচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির আসন ছেড়ে রাজনৈতিক ময়দানে নামছেন, তখন থেকেই দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে একের পর এক আক্রমণ সারানো হচ্ছে। এবং আর গতকালকেও কোর্টে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যেখানে দাঁড়াবে সেই কেন্দ্র থেকে হারাবো। এবং আজকে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2017 সালে বিচারপতি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার আগে পর্যন্ত সিনিয়র অ্যাডভোকেটের তকমাও তিনি পাননি, হাইকোর্ট তাকে সিনিয়র অ্যাডভোকেট হওয়ার যোগ্য বলেই মনে করেনি। একজন অযোগ্য মানুষকে হাইকোর্ট বিচারপতির আসনে বসিয়ে দিলে এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় আপনার, দীপাঞ্জন? এই দেখো, আমি কোনো ব্যক্তির নাম করে কিছু বলি না, আমি ওই ভদ্রলোককে এটাই জিজ্ঞাসা করতে চাই, আপনি যখন আপনার এক হাঁটুর বয়সী একটি ছেলে যার যে ফেক ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে যদি আপনি একটা নিজের নেতা বলে মানতে পারেন, আপনার মতো একজন তথাকথিত সুবিখ্যাত, আপনার কথা অনুযায়ী আপনি সুবিখ্যাত সিনিয়র অ্যাডভোকেট, আপনি তো তার নেতৃত্ব মেনে চলছেন। তো না হয় আমরা ওনার হিসাবে যে 2017-তে বিচারপতি হওয়া মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্ব বাংলার মানুষ হয়তো যদি স্বীকার করে বা ওনাকে যদি নিয়ে নেয়, মেনে নেয় যে হ্যাঁ এই ভদ্রলোক যে ভারতীয় জনতা পার্টি যে লড়াইটা করছে বাংলায় এই অন্ধকারের যুগ শেষ করার, আলো ফিরিয়ে আনার, সেই লড়াইয়ে ওনার যোগদান আমাদের জন্য বাংলার জন্য ভালো হবে, সেটা যদি আমরা মেনে নেই, তো ওনার সমস্যা তো হওয়ার কথা নয়। এগুলো আতঙ্ক থেকে বলছে, এবং একটা কম্পিটিশন তো চলছে, কারণ ওখানে ওপরের দিকে তো দেখতেই পাচ্ছেন কিরকম চলছে, মৌসল পর্ব চালু। এখন সবাই চাইছে যে আমার একটু রুটিটা একটু সেকে নিলাম, আমি আর একটু যদি নাম্বার বাড়াতে পারি। কিছুই হয়নি, আগামীকাল পরশু থেকে দেখবেন কুৎসা, নোংরা, গালি গালাজ, কদর্য ইঙ্গিত এগুলো আরো বাড়বে। যতই এই আক্রমণ বাড়বে ততই মানুষের মনে, বাংলার প্রতি গোটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে এটা গেঁথে যাবে যে এই যে পদক্ষেপটা, এই পদক্ষেপটা বাংলার মানুষের ভালোর জন্য, তার জন্যই চোর ডাকাতদের সমস্যা হচ্ছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো হওয়ারই ছিল, হবে, আরো আক্রমণ হবে, আরো নোংরা আক্রমণ হবে, যত নোংরা আক্রমণ হবে ততই কিন্তু ওরা নিজেরাই বিপদে পড়বে। এটা ওই হয় যখন মানুষ চোরাবালিতে ডুবতে থাকে, যত বেশি হাত পা ছুড়বে তত কিন্তু চোরাবালির অতলে গভীরে ডুবে যাওয়ার ব্যাপারটা চলতে থাকে। তো এখন তাই হচ্ছে, আতঙ্কে এখন হাত পা নাড়ছে, আরো ডুববে। কিন্তু দীপাঞ্জন, আপনি এক্ষুনি যেটা বললেন যে ওনার যে পদক্ষেপটা উনি নিলেন সেটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ, কিন্তু অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল মানে সেখানে সমস্তটাই ঠিক এবং কোনো কিছুই সেখানে করাপশন নেই, কিছু নেই, এমনটা তো হতে পারে না। সেখানে দাঁড়িয়ে যখন তিনি রাজনৈতিক দলে দেখবেন যে তার যে তিনি যেরকম পথে চলে এসেছেন সেই সোজাসাপটা পথটা নয়, সেখানে অনেক বেশি জটিলতা বা অনেক বেশি এমন কিছু ঘটনার মুখোমুখি হতে যেটা হয়তো উনি মন থেকে মানতে পারছে না, সেক্ষেত্রে তো ওনার অসুবিধা হতে পারে প্রথমত। এবং দ্বিতীয়ত একজন বিচারপতি হিসেবে তিনি যতটা কঠোর হাতে একটা বিষয় নিয়ে কাজ করতে পারতেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে কিন্তু সেই ফ্রিনেসটা পাবেন না। সেক্ষেত্রে উনি একটা সমস্যার মধ্যে পড়তে পারেন কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ দেখুন, আবার বলছি, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুর সিদ্ধান্ত ব্যাখ্যা করা বা মন্তব্য করা আমার জন্য নিতান্তই ধৃষ্টতা। আমি ব্যক্তিগতভাবে ওনাকে দেখেছি যে ওনার বইয়ের সংগ্রহ কি, ওই মানুষটি কত বই পড়েন এটা বাংলার সাধারণ মানুষের কোনো ধারণা নেই।
যেই মানুষটি নিজের পেশার বাইরে গিয়ে সমস্ত বিষয়ের এত যার বই পড়ার নেশা, আমি নেশা কথাটাই ব্যবহার করছি, উনি নিজের সিদ্ধান্ত নিজে নিশ্চয়ই ভালোভাবে নিয়েছেন। এবং আমি মনে করি না যে বাংলার আজকের শাসক দলের যে প্রকৃতি চরিত্র আমরা দেখছি, এটা আমার ব্যক্তিগত মতামত, ভারতীয় জনতা পার্টি একটা অত্যন্ত স্ট্রাকচার্ড দল এবং যথেষ্ট তাতে অনুশাসন রয়েছে। এক কথায় সবকিছু চেঞ্জ করা যায় না, সিস্টেম একদিনে চেঞ্জ হয় না, এটা তোমার আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন মাননীয় প্রাক্তন বিচারপতি। কারণ উনি সত্যিকারের একজন জ্ঞানী মানুষ, আমি ওনার সঙ্গে বহু কথা বলে দেখেছি, উনি সত্যিকারের একজন জ্ঞানী মানুষ, বিদগ্ধ মানুষ, ওই ফেক ডিগ্রি নিয়ে এমবিএ করা লোক নন। আমি দেখেছি ওনার জ্ঞানের পরিধি, মাপ নেওয়া সম্ভব নয়, আমার ক্ষুদ্র বুদ্ধি ক্ষুদ্র শিক্ষায় নয়, বাট উনি সত্যিকারের জ্ঞানের মানুষ, নিশ্চয়ই উনি ভেবেছেন। আর ভারতবর্ষের রাজনীতিতে এটা যদি কেউ বলে যে এই দলটি 100% ক্লিন, সে হয় মূর্খ অথবা সে শট, সে শয়তান। আমাদের বেছে নিতে হবে বিটুইন গুড অ্যান্ড বেটার, নট দ্য ব্যাড অ্যান্ড ওয়ার্স। তো এখন নিশ্চয়ই উনি আগে কিছু করবেন এবং ওনার ব্যক্তিত্ব, ওনার চরিত্র, ওনার কর্মকুশলতা, কার্যপ্রণালী, আমি নিশ্চিত বিজেপিও তাতে লাভবান হবে। যদি বিজেপির নিজেদের মধ্যে কিছু সমস্যা থাকে সেটাও সমাধান হবে, বাট সবকিছু একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায়। এটা সুইচ দাবালাম আর একদিনে হয়ে গেল, এটা তো আর ওই এপাং ওপাং ঝপাং কবিতা নয়, বা ওই ট্রেড মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজেট বানানো নয়, এগুলো তো সময় লাগবে। নিশ্চয়ই উনি এইসব ভেবে চিন্তেই উনি সিদ্ধান্ত নিয়েছেন। দীপাঞ্জন দা প্রাক্তন বিচারপতিকে খরমুজের সাথে তুলনা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তার বক্তব্য যে ওনার ওপর মানে ওনার ভেতরটা লাল কিন্তু বাইরেটা নাকি গৈরিক, কি বলবেন এই বিষয়ে? ওই ভদ্রলোকের সম্পর্কে যতটা কম বলা যায় ততই ভালো। উনি পরিষ্কার মনে আছে 2011 বাংলা বিধানসভা নির্বাচনের আগে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সমস্ত রাজনীতির বাইরে গিয়ে, প্রতি গোটা রাজনীতিবিদ প্রকাশ্যে না হলেও পেট পেছনে সবাই বলে যে এইরকম ঋষিতুল্য মানুষ কিন্তু বাংলাতে রাজনীতিতেও কম এসেছে। এক সময় ছিলেন প্রফুল্লচন্দ্র সেন ইত্যাদিরা। সেই মানুষটিকে নিয়ে, নন্দন নিয়ে উনি কি না কি কুকথা বলেছেন, বাংলার মানুষ সেটা দেখেছে, সেটা শুনেছে। এই ভদ্রলোকই আবার পরে মাফও চেয়েছেন কিছুদিন আগে, যে আমি ক্ষমা প্রার্থী, আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি। আর যে রাজনৈতিক দলের মুখপাত্র, প্রধান মুখপাত্র, তার নিজের দলের একজন অশীতিপর সাংসদকে দালাল বলছে, পরের দিন তার বাড়িতে গিয়ে চার ফিশ ফ্রাই খাচ্ছেন, সেই দলের তো এটাই সংস্কৃতি। আর কি আশা করবে এর থেকে? ঠিক আছে, বললে, আমি তো বললাম এই আক্রমণ আরো কদর্য হবে, এখন তো তরমুজ বলছে, আরো অনেক কিছু হবে, ওটাতে ভয় পেলে চলবে না, ওগুলো তো হবে এবং সেটা নিশ্চয়ই অভিজিৎ বাবু সামলে নেবেন। এবং উনি আমার থেকে অনেক বেশি বিচক্ষণ, উনি জানেন কি করে এটাকে সামলাতে হয়। কিন্তু মানে যে উনি তো জানেন সামলাতে কেমন করে হবে, কিন্তু কল্যাণ বাবুর যে আক্রমণ, সেটা বেনজির আক্রমণ পরের পর তিনি চালাচ্ছেন। প্রথমত সাংবাদিকদের সামনে বলছেন যে 56 বছর বয়সে যদি কোনো আইনজীবী জাজ হন তাহলে বুঝতেই পারা যায় যে তার জ্ঞান কতটা। ওর কিছু বন্ধু ছিলেন যারা কলেজিয়ামে ওনার নাম সুপারিশ করেছিলেন, এই তো প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, তিনি বলছেন যে এজলাসে বসে নাকি লকবাজের মতো ভাষায় কথা বলতেন তিনি, এবং নিজের ইচ্ছা মতো না হলে যা খুশি বলতেন এবং নিজের মর্জি মাফিক কাজ করাতেন। এই যে আক্রমণ, বেনজির আক্রমণ চলছে একজন সদ্য প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে, এই বিষয়টা রাজনীতিকে মানে কতটা কলুষিত করছে, এটা নিয়ে মানে সাধারণ মানুষ বা যারা নতুন প্রজন্ম, যারা রাজনীতিতে আসবে বলে হয়তো ভাবতে চাইছিল, কিন্তু তারাও তো এই ধরনের বেনজির আক্রমণ, এরকম মানে এরকম নোংরা আক্রমণ দেখে তারাও তো রাজনীতি থেকে পিছিয়ে যাওয়ার চেষ্টাই করবে। আমি তো একটু আগে বললাম যে এই যে রাজনীতির যে দঙ্গলটা, এই যে দুর্বৃত্তদের গ্রুপটা, এরা তো গত 10-15 বছর ধরে অত্যন্ত সুচিন্তিত ভাবে বাংলার প্রতি গোটা গর্বের জিনিসকে ধ্বংস করেছে। সে শিক্ষা হোক, শিল্প মানে আর্ট, সংস্কৃতি, শিল্প মানে ইন্ডাস্ট্রি, প্রশাসন, পুলিশ, ধরে ধরে এক একটা, স্বাস্থ্য, কত বলবো,
প্রত্যেক কটা জিনিসকে ধ্বংস করেছে। তার মধ্যে একটা অন্যতম ধ্বংস করার জায়গা ছিল যে বাংলার মানুষের, বাংলার প্রজন্মের ইয়াং জেনারেশনদের যে রাজনৈতিক সচেতনতাটা ছিল সেটাকে ওরা খুব গুছিয়ে ঠান্ডাভাবে ধ্বংস করেছে, যাতে আমার বা আমার ছেলে বা আমার ভাইপো বা আমার ভাইপোর ছেলে, তার ছেলে বা তার মেয়ে, এই বংশ পরম্পরায় যারা রাজ করবে, দুর্বৃত্তদের রাজত্ব, তাদের যেন কম্পিটিটর না উঠে আসে, তাদের যেন কেউ প্রশ্ন করতে না পারে কে রাজা তোর কাপড় কোথায়। তার জন্য করেছেন। এখন এই গালিগালাজ তো তাদেরই একটা পরিকল্পনার অঙ্গ, যে মানুষকে রাজনীতি নিয়ে তর্ক করতে পারবো না। ওই ভদ্রলোকের নাম নিচ্ছিলেন, আমি নাম নিতে চাই না, কারণ ওই ভদ্রলোক তো নিজে তো, ওনার কথা তথাকথিত বিরাট বড় মহান উকিল, উনি কোর্টে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কোনো নির্দেশ যদি পছন্দ না হতো, ওনার কাছে তো রাস্তা খোলা ছিল, আইন অনুযায়ী উনি লড়াই করবেন। ব্যক্তিগতভাবে যদি এখন কথা বলতে হয়, এখন যদি বিরোধীরাও এই জিনিসগুলো বলতে শুরু করে, কার বাড়িতে কি হচ্ছে, কে রাত্রেবেলায় কি করে কি না করে, এগুলো একটা নোংরামি চলে যাচ্ছে। এটা বাংলায় এই রাজনীতি ছিল না, এই আমদানিটা এরাই করেছেন, তার জন্য ওনাদের অভিনন্দন জানাই। যত এগুলো করবেন তত মানুষের কাছে এক্সপোজ হয়ে যাবেন, মানুষ ততই এদের ছিচিৎকার করবে। মানুষ বাংলায় এখনো অতটা বোকা নয়, এই দুর্বৃত্তদের দেখে একটু ভয় পেয়ে থাকে, অথবা ওই 500,000 টাকার লোভে এতদিন ছিল, এবার মানুষ জেগে গেছে, মানুষ বুঝেছে যে এরা শুধু প্রজন্ম নয়, প্রজন্মদের স্বপ্নকে বিক্রি করে দিচ্ছে, মেরুদণ্ড খুলে নিয়েছে। শিল্প আজকে কোথায় আমাদের শিক্ষাবিদরা, এই বুদ্ধিজীবীরা, দেখেছো তাদের অবস্থা কিরম করে দিয়েছে। আওয়াজ ওঠালেই তোমাকে ব্যক্তি আক্রমণ করা হবে, যে ওরা করুক, ওরা ওদের কাজ করবে। দীপাঞ্জন দা, যে তৃণমূল কিন্তু বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, ধরুন সেটা কোনো টিভি প্রোগ্রামই হোক অথবা কোনো রাজনৈতিক মঞ্চই হোক, সেখান থেকে বারবার কটাক্ষ করেছে যে বিচারপতির পদে বসে অভিজিৎ বাবু যা যা রায় দিয়েছেন, মানে যে রায়গুলো সবটাই প্রায় তৃণমূলের বিভিন্ন কেলেঙ্কারির কে পর্দা ফাঁস করে দিয়েছে, সেই রায়গুলো নিয়ে যথেষ্ট গাত্রদাহ রয়েছে তৃণমূলের, এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল বারবার কটাক্ষ করেছে যে অভিজিৎ বাবু যা যা রায় দিয়েছেন তার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এবং এদিন আরো সুকৌশলে সে কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক। কি বলবেন? দেখো, অশিক্ষিতদের কথা তো জবাব দেওয়াটা মুশকিল। আমি তো বারবার বলছি যে এরা যারা এত অশিক্ষিত মানুষজন, তাদের কথার কি জবাব দেবে? এরা এবিসিডি জানে না। আজকে মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু যত যা যা আদেশ দিয়েছিলেন, অধিকাংশই তো ওরা ডিভিশন বেঞ্চে গিয়ে চ্যালেঞ্জ করেছে, আর সব জায়গাতে দুগালে থাপ্পড় খেয়ে চলে এসেছে। কোটি কোটি টাকা বাংলার গরিব মানুষের করের কোটি কোটি টাকা খরচা করেছে। তাহলে বলতে হয় যে পুরো কলকাতা হাইকোর্টটাই রাজনীতির দোষে দুষ্ট। তারপরে গেছে সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস, সব জায়গায় থাপ্পড় খেয়েছে। আজকেও থাপ্পড় খেয়েছে শেখ শাহজাহানকে নিয়ে। তো এগুলো সবগুলোই যদি অভিজিৎ বাবু, তার মানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের ক্ষমতাশীল ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি, যিনি উনি কলকাতা পুরো হাইকোর্টটাকে উনি কন্ট্রোল করেন, সুপ্রিম কোর্টটাকে পুরো কন্ট্রোল করেন। এই সমস্ত যুক্তিগুলো নিতান্তই ছেদ, অশিক্ষিত উচ্চিংড়েরা দিয়ে থাকে। আমি মানুষ হিসাবে একজন উচ্চিংড়ের প্রশ্নের জবাব দেওয়াটা আমার জন্য ফচকামি হয়ে যাবে। আমি ফচকে ছোড়াদের কথার আমি উত্তর দেই না। রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যেহেতু যাওয়া হয়েছে, সেই কারণে সিবিআই আধিকারিকরা ভবানী ভবন থেকে বেরিয়ে গেলেন, এবং 2 ঘন্টা বসিয়ে রাখার পরেও শেখ শাহজাহানকে নাগালে পেল না সিবিআই। এই বিষয়ে কি বলবেন? দেখো, এই যে বললাম যে এই প্রশাসন, এই সরকার, এরা এমন জায়গায় পৌঁছে গেছে, আতঙ্কে ভুগছে। এরা মহামান্য সুপ্রিম কোর্টের আদালত অবমাননাকেও পরোয়া করে না। মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট 4:30-র মধ্যে বলেছিলেন, তারপর সুপ্রিম কোর্টে যায়, সেখানে থাপ্পড় খায়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাপ্পড় দেন। তারপরেও যদি এরা না করতে চায় এবং আদালত অবমাননাকে নিমন্ত্রণ করতে চায়, তাহলে বোঝাই যাচ্ছে কত ভয়ঙ্কর এরা আতঙ্কে রয়েছে। কারণ শেখ শাহজাহান সিবিআই ইডির হেফাজতে এসে গেলেই উচ্চিংড়ের ফরফরানি শেষ হয়ে যাবে, বেরিয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি, যেটা আমরা বহুবার বলেছি। আমি আতঙ্কিত যে সিবিআই হেফাজতে নেওয়ার আগে
এই পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতে শেখ শাহজাহানের কিছু ভালো মন্দ যেন না হয়ে যায়, সেটা দেখা দরকার। আমার নিশ্চিত আদালত তারা যে অর্ডার দিয়েছে তারা তা প্রোটেক্ট করবেন, এবং যাতে রাজ্য প্রশাসন সেটাকে অনার করতে বাধ্য হয় সেই ব্যবস্থা তারা নেবেন। দেখা যাক কবে হয় সেটা। দীপাঞ্জন দা, একটা শেষ প্রশ্ন করব, কিন্তু ওই লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে আপনি নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন এরকম একটা গুজব ছড়িয়েছে, এবং শোনা যাচ্ছে যে দক্ষিণ কলকাতার দিকে প্রার্থী হিসেবে নাকি আপনার নাম আলোচনায় উঠে এসেছে। এই কথা কতদূর সত্যি? এই মুহূর্তে বলতে গেলে বলতে হয় যে এটার এই মুহূর্ত অব্দি কোনো সত্যতা নেই। আমাকে কেউ ওরকম কোনো প্রস্তাব দেওয়া হয়নি, কেউ দেয়নি, কোনো তরফ থেকে আসেনি। এবং এই ব্যাপারটা আবার বলছি, এটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেরকম ভাবে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে বলা হয়েছে, আমরা আওয়াজ তুলছি, আমরা প্রতিবাদ করছি। হয় ব্যক্তি আক্রমণ করবে, আর না হলে একটা রাজনীতির দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে যে এই লোকটা তো আচ্ছা এই রাজনীতির। এই ভাই পরিষ্কার কথা, যদি ওই শেখ শাহজাহান ওই শওকত মোল্লা টোল্লারা করতে পারে, আমার কাছে এখনো কোন রকম কোন জায়গা থেকে আমার কাছে কোন রকম অফার আসেনি। আর যদি আসে, আমি কি ওই দুর্বৃত্ত ওই চোরটাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো কি করতে হবে? আমি যদি আসে, আমি অ্যাকচুয়াল শিক্ষিত, আমার ডিগ্রি গুলো সব অরিজিনাল, এই চোরগুলো এসে চেক করতে পারে। আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, আমি সেই অভিজ্ঞতার ভিত্তিতে বাস্তব পরিস্থিতি দেখে আমি নিজের মতো করে সিদ্ধান্ত নেব। ওই কতগুলো চোর বদমাশ আর দুর্বৃত্ত অশিক্ষিত লোকজন বলে দেবে কোথায় কি করতে হবে, ওটা ভুল জায়গায় তারা পা ফেলেছে। দীপাঞ্জন চক্রবর্তী ওর মধ্যে যাবে না। আমার যা সিদ্ধান্ত যখন যদি নেওয়ার হয় আমি নিজেই নেব, ওই চোরদের দিকে তাকিয়ে থাকবো না সিদ্ধান্ত নেওয়ার জন্য।